ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজও কিন্তু আমরা নিয়ে হাজির হয়েছি 2025-এ এএনএম জিএনএম এর যে পরীক্ষা রয়েছে তার উপর ভিত্তি করে একটা প্রিভিয়াস ইয়ারের ক্লাস, যাতে তোমরা বুঝতে পারো যে এএনএম জিএনএ কীরকম টাইপের প্রশ্ন আসছে। যদিও এই ক্লাসটি কিন্তু পুরনো সিলেবাসের, কারণ তোমরা জানো এটা কিন্তু 2021-এর সেকেন্ড শিফটের কিন্তু প্রশ্নপত্র। আমরা ফার্স্ট শিফটের প্রশ্নপত্র কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি, কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করার একটাই মাত্র কারণ, সেটা হলো যাতে তোমরা বুঝতে পারো কীরকম টাইপের প্রশ্ন কিন্তু এই এএনএম জিএনএম এর যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো এসে থাকে। তো চলো আজকের কথা না বাড়িয়ে সেকেন্ড শিফটের 2021-এর ক্লাসটি শুরু করা যাক। আমরা আগের দিনও বলেছিলাম যে 25টা প্রশ্ন ঠিকই থাকে, কিন্তু এই 25টাতে একটা প্রশ্নের ওপর তোমরা না হলেও আরও 75টা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে বা উত্তর তার পেয়ে যাবে, ঠিক আছে? তো ক্লাসের শেষেও আমি তোমাদের ঠিক মিলিয়ে দিব যে তোমরা আদৌ পেলে কি না। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? অ্যাকুয়াস হিউমার, অপশন বি ভার্টিয়াল হিউমার, অপশন সি লেন্স, অপশন ডি কর্নিয়া। তাহলে বলা রয়েছে নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। তা তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে পারো। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি লেন্স। দেখো লেন্স আমাদের শুধু উত্তর, কিন্তু এই পরিপ্রেক্ষিতে কতগুলো পয়েন্ট আলোচনা করা আছে দেখো, আমি এক এক করে নাম্বারিং করে দিয়ে দিচ্ছি। দেখো লেন্স হলো মানুষের চোখের প্রধান প্রতিসারাঙ্ক মাধ্যম বা প্রতিসারক মাধ্যম, হয়ে গেল একটা। এরপর দেখো লেন্স ক্রিস্টালিন নামক প্রোটিন দ্বারা গঠিত স্ফটিকের মতো স্বচ্ছ, তাহলে হয়ে গেল দুইটা। এরপর লেন্স আলোক রশ্মিকে প্রতিসৃত করে রেটিনাতে স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে, তাহলে লেন্স সম্পর্কে 3টা পয়েন্ট জানলাম। এরপর দেখো কর্নিয়া স্বল্প পরিমাণে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, হলো কর্নিয়া সম্পর্কে এটা জানলাম, 4টা পয়েন্ট হলো। এরপর অ্যাকুয়াস ও ভার্টিয়াস হিউমার প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করলেও লেন্স অপেক্ষা প্রতিসারক কম। তাহলে এই যে অ্যাকুয়াসটার ভার্টিয়াসটা এরা হিউমার প্রতিসারক হিসাবেও কিন্তু কাজ করে, কিন্তু কাজ করলেও এরা কিন্তু লেন্সের থেকে কিন্তু এদের প্রতিসারাঙ্কটা কিন্তু কম, ঠিক আছে? তাহলে দেখো প্রথমটা থেকেই তোমরা 5টা পেয়ে গেলে এক্সট্রা পয়েন্ট, সঙ্গে এখানে একটা 6টা। তাহলে দেখো প্রথম প্রশ্নটা থেকে আমরা 6টা কিছু জানতে পারলাম বা 6টা তথ্য আমরা জানতে পারলাম। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো কি রয়েছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? অপশন এতে দেখো রয়েছে টেলোফেস, অপশন বিতে রয়েছে অ্যানাফেস, অপশন সিতে রয়েছে মেটাফেস, আর অপশন ডিতে রয়েছে প্রোফেস। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ টেলোফেস। দেখো প্রোফেস দশায় জল বিয়োজন ঘটে, ফলে ক্রোমাটিন সূত্র কুণ্ডলাকৃত হয় এবং ঘনীভবন ঘটে, হয়ে গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় দেখো টেলোফেস দশায় ক্রোমোজোম জলের পুনঃশোষণ ঘটে, এটা পর্যন্ত একটা। এরপর দেখো ফলে সাইটোপ্লাজমের গাঢ়ত্ব হ্রাস পায় এবং ক্রোমোজোমের দৃশ্যমানতা হ্রাস পায়। তাহলে এখানে যদি আমরা 2 ধরি আর এখানে যদি 3 ধরি, দেখো তাহলে এখানেও 3টা আর উপরের প্রশ্নটা 4টা, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি পেশাগত অসুস্থতা? অপশন এতে রয়েছে অ্যাসবেস্টোসিস, অপশন বিতে রয়েছে হেপাটাইটিস, অপশন সিতে রয়েছে অ্যামিবিক ডিসেন্ট্রি, অপশন ডিতে রয়েছে ম্যালেরিয়া। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাসবেস্টোসিস। কেন? দেখো অ্যাসবেস্টাস শিল্পে নিযুক্ত কর্মরত ব্যক্তিদের এই অ্যাসবেস্টোসিস রোগটি হয়। এই জন্য যারা এই অ্যাসবেস্টস শিল্পে যারা নিযুক্ত, তারা এই পেশাতে যারা নিযুক্ত তাদের কিন্তু এই রোগটা হয়ে থাকে। এটি ফুসফুসে রোগ সৃষ্টি করে, হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগ সংক্রমিত করে, হেপাটাইটিস সম্পর্কেও কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে? এরপরে দেখো থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো, কোন রক্তনালীর মুখে থাকে এটাই জানতে চাওয়া হয়েছে। ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, করোনারি সাইনাস, নাকি অপশন ডি করোনারি ধমনী? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি করোনারি সাইনাস। দেখো ফুসফুসীয় ধমনীর মুখে থাকে পলমোনারি কপাটিকা, ফুসফুসীয় শিরাতে কোনো কপাটিকা থাকে না। করোনারি ধমনী অ্যাওর্টিক আর্টারি থেকে উৎপত্তি হয়েছে। থিবেসিয়ান কপাটিকা করোনারি
সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। তাহলে কি আমরা প্রত্যেকটা কিছুর এমনকি কোথায় অবস্থান সেই সম্পর্কে কিন্তু এখান থেকে আমরা এক্সট্রা পয়েন্ট থেকে জেনে গেলাম। তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এমনকি তোমাদের যাদের পিডিএফ দরকার অবশ্যই পিডিএফ বলে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি পিডিএফ দিব। আর অবশ্যই 5 জনের বেশি কমেন্ট কিন্তু করতে হবে। দেখো এরপরে রিজার্ভ পেসমেকারটি হলো, এই যে রিজার্ভ পেসমেকার এটা কি? এসএ নোড, অপশন বি এভি নোড, অপশন সি হিজের বান্ডিল, অপশন ডি পার্কিনজি তত্ত্ব। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি এভি নোড। দেখো এসএ নোডকে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বলা হয়। এরপর রয়েছে হিজের বান্ডিল হৃৎস্পন্দনকে নিলয়ের দিকে প্রবাহে এবং পার্কিনাস তত্ত্ব নিলয়ের পার্শ্ব প্রাচীরের হৃৎস্পন্দনকে প্রবাহে সাহায্য করে। এরপরে কি রয়েছে এসএ নোড এর কাজ না করলে এভি নোড হৃৎস্পন্দন সৃষ্টি করে বলে এভি নোডকে রিজার্ভ পেসমেকার বলা হয়। এবার এই যে কাকে রিজার্ভ পেসমেকার বলা হয় তাহলে আমরা অবশ্যই ডিটেলসে জানতে পারলাম, এরাও স্ক্রিনশট করে রাখবে তোমরা। পরে দেখো রয়েছে হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তাহলে দেখো ওয়াই লিঙ্কড, অপশন বি নন জেনেটিক, অপশন সি অটোজোমাল, অপশন ডি এক্স লিঙ্কড। তাহলে এই যে হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত, তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি এক্স লিঙ্কড। দেখো হিমোফিলিয়া হলো মানুষের এক্স ক্রোমোজোমে সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ, তাই তো? রক্ততঞ্চনকারী উপাদানের অভাবের ফলে কিন্তু ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে, ফলে রক্ততঞ্চন হয় না, তাই তো? এই যে তাহলে হিমোফিলিয়া রোগটি নিচের কার সঙ্গে যুক্ত? এক্স লিঙ্কের সঙ্গে যুক্ত। দেখো নেক্সট কি রয়েছে, আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? অপশন এতে রয়েছে নীলাভ কালো, অপশন বিতে রয়েছে লাল, অপশন সিতে রয়েছে সবুজ, অপশন ডিতে রয়েছে বর্ণহীন। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ নীলাভ কালো। শ্বেতসার হলো এক প্রকার অবিজারণধর্মী বহু শর্করা। শ্বেতসার অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত অবস্থায় থাকে না ফলে বিজারণ ধর্ম লক্ষ্য করা যায় না। আয়োডিনের প্রভাবে আসলে শ্বেতসার ও আয়োডিনের যৌগ গঠিত হয় যার বর্ণ গাঢ় নীল বা নীলাভ কালো। ঠিক আছে, তাহলে কেন নীলাভ কালো এটা আমরা এখান থেকে জানতে পারলাম। নেক্সট প্রশ্ন দেখো, কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? অপশন এতে রয়েছে প্রোটিন, বিতে রয়েছে শর্করা, সিতে রয়েছে ফ্যাট আর ডিতে রয়েছে চিনি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রোটিন। দেখো প্রোটিনের উপাদানের মধ্যে অন্যতম হলো নাইট্রোজেন। প্রোটিন গঠিত হয় বহু অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে, তাই তো? যকৃতের কলাকোষে অর্নিথিন চক্রের মাধ্যমে উৎপন্ন অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়ে বৃক্কের মাধ্যমে রেচিত হয়। ইউরিয়ার গঠনেও নাইট্রোজেন পাওয়া যায়। ঠিক আছে, ইউরিয়ার গঠনেও তাহলে নাইট্রোজেন পাওয়া যায়। আর এখানে বলা রয়েছে প্রোটিনের উপাদানের মধ্যে অন্যতম হইল কি নাইট্রোজেন। এরপরে দেখো কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্যে ছাড়াই আপত্য জীব সৃষ্টি করতে পারে? এমন একটা জনন পদ্ধতি যেখানে কিনা কি বলেছে অন্য কারো সাহায্য ছাড়াই আপত্য জীব সৃষ্টি করতে পারে। অযৌন জনন, বি নিষেক, সি রেণু উৎপাদন, ডি অঙ্গজ জনন। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ অযৌন জনন। দেখো অযৌন জননে একটি মাত্র জনিত জীবের প্রয়োজন হলো গ্যামেট উৎপাদন ও নিষেক ব্যতিরে দেহকোষ থেকে অপত্য সৃষ্টির প্রক্রিয়াই হলো অযৌন জনন, তাই তো? এই প্রক্রিয়াটার কথা বলা রয়েছে। নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে অযৌন জনন দেখা যায়। রেণু উৎপাদন হলো অযৌন জননের এক প্রকার পদ্ধতি। অঙ্গজ জনন হলো অযৌন জনন। নিষেক দুটি জনন কোষের প্রয়োজন। নিষেকে তাহলে কি দুটি জনন কোষের প্রয়োজন। আমরা নিষেক, অঙ্গজ জনন, রেণু উৎপাদন, অযৌন জনন সম্পর্কে কিন্তু 4টা অপশন সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। নেক্সট প্রশ্ন দেখো, ক্যাপিটাল এ স্মল এ আর ক্যাপিটাল বি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? অপশন এ 1 ধরনের, বি 2 ধরনের, সি 3 ধরনের, ডি 4 ধরনের। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 2 ধরনের। এবার এই ক্যাপিটাল এ স্মল এ
ক্যাপিটাল বি স্মল বি থেকে যথাক্রমে এ বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং বি এই দুই ধরনের গ্যামেট গঠন হতে পারে। কারণ ক্যাপিটাল এ স্মল এ থেকে দুই ধরনের এবং ক্যাপিটাল বি থেকে একই প্রকার বৈশিষ্ট্য আসলে দুই প্রকার গ্যামেটই হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, বাফারের কাজ হলো, বাফারের কাজ কি? এবার বাফারের কাজ জানার আগে বাফার কি সেটা আমাদের জানতে হবে, তাহলে আমরা বাফারের কাজ কি সেটা বুঝতে পারবো। আচ্ছা, অপশনগুলো দেখে নাও। প্রথমে পিএইচ এর মাত্রা কমানো, পিএইচ এর মাত্রা বাড়ানো, পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া। অপশন ডি পিএইচ এর সাথে সম্পর্কিত নয়। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া। এবার দেখো বাফারটা কি। কোনো দ্রবণে স্বল্প পরিমাণে অম্ল বা ক্ষার যোগ করলে যদি ওই দ্রবণের পিএইচ মানের কোনোরূপ পরিবর্তন না ঘটে তাকে বাফার বলে। আবার বোঝো, কোনো একটা দ্রবণে স্বল্প পরিমাণে অম্ল বা ক্ষার যুক্ত করলে বা যোগ করলে যদি সেই দ্রবণের পিএইচ এর মানটা যদি স্থির থাকে বা কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে সেই দ্রবণকে কি বলবো আমরা? বাফার বলে থাকবো। দেখো, অর্থাৎ বাফার পিএইচ মাত্রা পরিবর্তনে প্রতিহত বা বাধা দেয়। বাফারটা তাহলে পিএইচ এর যে মাত্রা আছে সেটা পরিবর্তনে কমতেও দেয় না, আবার বাড়তেও কিন্তু দেয় না, অর্থাৎ বাধা দেয়। পরে দেখো, নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মিস পেশি সাহায্য করে? রোটেশন, বি ফ্লেকশন, সি অ্যাবডাকশন, ডি অ্যাডাকশন। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, রোটেশন। দেখো, রোটেশন পদ্ধতিতে পাইরিফর্মিস পেশি প্রধানত ফিমার অস্থি অর্থাৎ পশ্চাৎ বাহুকে আবর্তিত হতে সাহায্য করে। বাইসেপস পেশির সংকোচন, ফ্লেক্সনের ডেলটয়েড পেশির প্রসারণ, অ্যাবডাকশন এবং ল্যাটিসিমাস ডার্সির সংকোচন অ্যাডাকশনের ঘটনা ঘটে। ঠিক আছে। নেক্সট দেখো, জেএফএম প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? আচ্ছা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তাই তো? পশ্চিমবঙ্গ, বি কেরালা, সি নাগাল্যান্ড, ডি জম্মু। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ। জেএফএম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এই প্রজেক্টটি 1971 সালে পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি অরণ্যে সূচনা করা হয়েছিল। তাহলে অবশ্যই সালটা মনে রাখবে, 1971 সাল। আর পশ্চিম মেদিনীপুর জেলা কোথায়? আরাবাড়ি অরণ্যে সূচনা হয়েছিল। নেতৃত্ব ছিলেন তৎকালীন ডিভিশনাল ফরেস্ট অফিসার অজিত ব্যানার্জি। ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? অপশন এতে রয়েছে পারমোটোগনিয়া, বিতে রয়েছে ভ্রূণাণু, সিতে রয়েছে সেকেন্ডারি ইউসাইট, আর ডিতে রয়েছে ইউগোনিয়া। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, সেকেন্ডারি ইউসাইট। দেখো, মানুষের ক্ষেত্রে স্পারমোটোগনিয়া, উগোনিয়া এবং জনুতে ডিপ্লয়েড ক্রোমোজোম 2n দেখা যায়। তাহলে এটা একটা মনে রাখবে, এখান থেকে একটাই মাত্র পয়েন্ট আমরা পেলাম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? আচ্ছা, অক্সিডেরিডাকাইটেস, অপশন বিতে রয়েছে ট্রান্সফারেস, অপশন সিতে রয়েছে হাইড্রোলেজেল, আর ডিতে রয়েছে আইসোমারেস। তাহলে এই যে অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত, এটাই জানতে চাওয়া হচ্ছে। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, হাইড্রোলেজেস। যে সমস্ত উৎসেচক জলের উপস্থিতিতে সাবস্ট্রেটের হাইড্রোজেন বন্ধনী ভেঙে অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে জটিল থেকে সরল গঠনযুক্ত যৌগ গঠন করে তাকে হাইড্রোলেজেস উৎসেচক বলে। যেমন অ্যামাইলেজ, লাইপেজ ইত্যাদি, এরাই কিন্তু তাহলে কি হাইড্রোলেজেস উৎসেচক। নেক্সট দেখো, অম্লবৃষ্টির মূল উপাদানটি হলো, অর্থাৎ অম্লবৃষ্টির মূল উপাদান কি? দেখো, HCl এবং H2SO4, HNO3 এবং H2SO4, HCl এবং HF, নাকি HNO3 এবং HF? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, HNO3 এবং H2SO4। 1972 সালে রবার্ট আগস্ট অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন শব্দটি ব্যবহার করেন। এটা তাহলে একটা এক্সট্রা পয়েন্ট। যদি প্রশ্ন আসে, এটা না এসে আসলো যে অ্যাসিড বৃষ্টি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন বা কে ব্যবহার করেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1972 সালে রবার্ট আগস্ট। ঠিক আছে, তিনি কিন্তু এই অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন শব্দটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন,
অ্যান্টি কিটোজেনিক হরমোনটি হলো কি? অ্যাড্রিনালিন, অপশন বি নর অ্যাড্রিনালিন, অপশন সি ইনসুলিন, নাকি অপশন ডি গ্লুকাগন? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ইনসুলিন। দেখো, ইনসুলিন হরমোন মানবদেহের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যালেন্সের বিটা কোষ থেকে খরিত হয়। এরপর ফ্যাটের অতিরিক্ত জারণ রোধ করে এবং তৎসহ কিটোন বস্তুর উৎপাদনে কিন্তু বাধা প্রদান করে বলে একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। অ্যান্টি কিটোজেনিক হরমোন কেন বলা হয়? তাহলে এখান থেকে কিন্তু তার সংজ্ঞা সম্পর্কে বলা রয়েছে। এরপর দেখো, এছাড়া ইনসুলিন হরমোন রক্তে শর্করা যেটা গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করে বলে একে অ্যান্টি ডায়াবেটিজেনিক হরমোনও বলা হয়। এবার অ্যান্টি ডায়াবেটিজেনিক হরমোন কাকে বলা হয় এটা অবশ্যই তোমরা কিন্তু মার্ক করে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? পতঙ্গ পরাগী। অপশন এ ধার, বি আম, সি হাইড্রিলা, ডি বিগোনিয়া। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি আম। আম গাছের ফুলগুলি মকরন্দযুক্ত ও সুমিষ্ট গন্ধযুক্ত হওয়ায় এদের পরাগযোগ পতঙ্গের মাধ্যমে ঘটে বলে আম ফুলকে পতঙ্গ পরাগী ফুল বলে। এবার আম ফুলকে পতঙ্গ পরাগী ফুল কেন বলে? তাহলে মকরন্দযুক্ত ও সুমিষ্ট গন্ধযুক্ত হয়, তাহলে কি এটা পোকাদেরকে আকর্ষণ করে, এই জন্য এবার পরাগযোগ ঘটায় পতঙ্গদের মাধ্যমে, তাই তো। ধান হলো বায়ু পরাগী, হাইড্রিলা হলো জল পরাগী ফুল। এরপর বিগোনিয়াতে স্বপরাগযোগ দেখা যায়। তাহলে আমরা দেখো, এখানে আমরা প্রশ্নে ছিল নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল, আমরা করলাম আম। কিন্তু এই যে বিগোনিয়া, হাইড্রিলা আর ধান, এরা তিনটা সম্পর্কে আমরা জানলাম। ধান তাহলে বায়ু পরাগী, তাই তো। হাইড্রিলা তাহলে জল পরাগী, আর বিগোনিয়া তাহলে স্বপরাগ যোগ দেখা যায়। তাহলে দেখো, আমি বলেছিলাম যে এই 25টা প্রশ্ন থেকে তোমাদের 100টা প্রশ্ন হয়ে যাবে, তো দেখো ঠিক হয়েই যাচ্ছে। নেক্সট প্রশ্ন, প্রোগোমেবিন অন্য কোন নামে পরিচিত? ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3 আর নাকি ফ্যাক্টর 4? তাহলে প্রোগোমেবিন কোন নামে পরিচিত? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ফ্যাক্টর 2। কেন? দেখো, প্রোথ্রোম্বিন হলো ফ্যাক্টর 2। এটি এক ধরনের প্লাজমা প্রোটিন যা মানবদেহের যকৃতে সংশ্লেষিত হয়। প্রোথ্রোম্বিন তঞ্চনের সময় থাম্বিন পরিণত হয়, ঠিক আছে, থাম্বিনে পরিণত হয়। নেক্সট প্রশ্ন, মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? অর্থাৎ নিচেতে দেওয়া রয়েছে, এটা মাছের যে বায়ুথলি রয়েছে, বায়ুথলি বা পটকা সম্পর্কে কোনটি সঠিক সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এতে রয়েছে সমসংস্থ অঙ্গ, বিতে রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ, সিতে রয়েছে সমবৃত্তীয় অঙ্গ, নাকি ডিতে রয়েছে উদস্থৈতিক অঙ্গ। তাহলে দেখো, এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উদস্থৈতিক অঙ্গ। কেন? মাছের পটকা জলে প্লাবতা নিয়ন্ত্রণের মাধ্যমে মাছকে জলে ভাসতে বা ডুবতে সাহায্য করে। এরপর পটকার অগ্রপ্রকোষ্ঠ গ্যাস উৎপাদন করে, বায়ুপূর্ণ করে এবং পশ্চাৎ প্রকোষ্ঠ গ্যাস শোষণ করে বায়ুশূন্য করে। পটকার বায়ুপূর্ণ বা বায়ুশূন্য অবস্থা আপেক্ষিক গুরুত্বের পরিবর্তন ঘটায়, তাই পটকা বা বায়ুথলি হলো মাছের উদস্থৈতিক অঙ্গ। ঠিক আছে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তাহলে কি এই পটকা, মাছকে তার জলের নিয়ন্ত্রণের মাধ্যমে মাছকে জলে ভাসতে আর ডুবতে সাহায্য করে। কখন ভাসতে হবে বা কখন ডুবতে হবে পুরোটাই নির্ভরিত হয় কি কার উপর? ওই পটকার উপর। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি লবণাক্ত উদ্ভিদের উদাহরণ? অপশন এতে রয়েছে হাইগ্রোফিলা, যেটা কুলেখাড়া রয়েছে, বিতে রয়েছে স্যালভিয়া, সিতে রয়েছে ওয়াটার চেস্টনাট, অপশন ডিতে রয়েছে অ্যাভিসেনিয়া। এবার ওয়াটার চেস্টনাটের মধ্যে কি পড়ে? পানি ফল পড়ে। আচ্ছা, তাহলে জানতে চাওয়া হচ্ছে নিচের কোনটি লবণাক্ত উদ্ভিদের উদাহরণ? আচ্ছা, তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অ্যাভিসেনিয়া। অ্যাভিসেনিয়া ফ্লোরিডার ম্যানগ্রোভ অরণ্যে প্রাপ্ত এক প্রকার লবণাম্ল উদ্ভিদ। সাধারণত এদের ধূসর বা শ্বেত ম্যানগ্রোভ বলা হয়ে থাকে। ঠিক আছে, তার মানে এই যে অ্যাভিসেনিয়াটা, তাহলে এরা ধূসর বা কি বলা হয়ে থাকে? শ্বেত ম্যানগ্রোভ বলা হয়ে থাকে। কুলেখাড়া বা হাইড্রোফিলা জলস্থলের মধ্যবর্তী অংশে এবং ওয়াটার চেস্টনাট জলের হয়। স্যালভিয়া হলো একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এরা সাধারণত গরম ও শুষ্ক ওয়েদারে বা শুষ্ক অ্যানেলে জন্মায়। ঠিক আছে, এরপর দেখো, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে
প্রথম আপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? দুটি সংকর লম্বা, ঠিক আছে, সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো, সংকর লম্বা দুটোই তাহলে সংকর লম্বা, এর মধ্যে সংকরায়ন যদি ঘটানো হয় প্রথম অপত্য বংশের কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? অপশন এ 50% এবং 25%, বি 25% এবং 25%, 75% 25%, নাকি 50% 50%? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 75% এবং 25%। এখানে ফিনোটাইপ প্রগতভাবে 3 ভাগ লম্বা 1 ভাগ খর্ব মটর গাছ, অর্থাৎ 75% ও 25% যথাক্রমে লম্বা ও খর্ব মটর গাছ কিন্তু উৎপন্ন হবে। কারণ আমরা দেখলাম দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলো। সংকর লম্বা দুটোর মধ্যেই যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে আপত্য বংশে লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে কত? 75% আর 25%। নেক্সট দেখো কি রয়েছে, ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? অপশন এতে রয়েছে পত্রকণ্টক, বিতে রয়েছে শাখাকণ্টক, সিতে রয়েছে সূচালো উপাঙ্গ, ডিতে রয়েছে পর্ণবৃত্ত। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ পত্রকণ্টক। দেখো ফণিমনসা মরু অঞ্চলে বসবাস করায় এদের জাঙ্গল উদ্ভিদ বলে। মরু অঞ্চলে জলের পরিমাণ কম থাকায় বাষ্পমোচন রোধ করার জন্য কিন্তু ফণিমনসার কি হয়েছে? পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে। এছাড়া পত্রকণ্টকগুলি ফণিমনসাকে আত্মরক্ষার সাহায্য করে থাকে। ফণিমনসার এইরূপ অভিযোজন হলো বেঁচে থাকার কৌশল। এই যে বেঁচে থাকার কৌশলের জন্যই কিন্তু ফণিমনসার যে দৈহিক গঠন এটা পরিবর্তন হয়েছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? অপশন এতে রয়েছে সুন্দরী, বিতে ক্যাকটাস, সিতে পদ্ম, ডিতে তুলসী। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্যাকটাস। কেন? ক্যাকটাস জাঙ্গল উদ্ভিদ হয়, এদের পাতাগুলি সংখ্যায় কম এবং আকারে ছোট হয়। বাষ্পমোচন রোধ করার জন্য পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা কম হয় এবং পাতায় নিম্নত্বকের ভেতর দিকে পত্ররন্ধ্রগুলি অবস্থান করে। এখানে পত্ররন্ধ্রের রক্ষী কোষ দুটি খুব ছোট হয়। এইরূপ পত্ররন্ধ্রকে নিমজ্জিত পত্ররন্ধ্র কিন্তু বলা হয়, যেগুলোকে সহজেই দেখা যায় না, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? সুন্দরীতে, ক্যাকটাসে, মটর গাছে, নাকি প্যার্থেনিয়ামে? তাহলে এই যে পার্থেনিয়ামে দেখা যায় সুন্দরী, ক্যাকটাস নাকি মটর গাছ? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ক্যাকটাসে। দেখো ক্যাকটাসের কাণ্ড সাধারণত খর্বাকার হয় এবং মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে, তাই তো? এদের কাণ্ড যেমন ফণিমনসার কথা বললাম, এর আগে ফণিমনসা সম্পর্কে আমরা পড়েছি অলরেডি, চ্যাপ্টা, রসালো এবং সবুজ বর্ণযুক্ত পাতার ন্যায় দেখতে হয় বলে এদের পর্ণকাণ্ড বলে। পর্ণকাণ্ডে মোমের আবরণী থাকায় বাষ্পমোচন রোধ করে। এরূপ পরিবর্তনকে অঙ্গ সংস্থানিক পরিবর্তন বলা হয়। কারণ বাষ্পমোচন রোধ করলে, কারণ আমরা জানি ক্যাকটাসরা কি সবসময় মরু অঞ্চলে হয়ে থাকে। মরু অঞ্চল হওয়ার জন্য জলের পরিমাণ কম থাকার জন্যই তাদের এই পরিবর্তন, তাদের দৈহিক যে পরিবর্তন হয়, ঠিক আছে? তো তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। তোমাদের যেসব বন্ধুবান্ধব এএনএম জিএনএম 2025-এ প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আর ভিডিওটি তোমাকেও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।